নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি উল্টোডাঙায়। উল্টোডাঙায় এসেছি এক বিশেষ ব্যক্তিত্বের স্টুডিওতে। তিনি হলেন প্রতিমা শিল্পের এক উজ্জ্বল নাম, পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। যাব আমরা সনাতন রুদ্রপালের স্টুডিওতে। আজ শুধুমাত্র সনাতন জেঠুর সঙ্গে কথা বলবো এবং তার এই যে প্রতিমা শিল্পের দীর্ঘ পথ চলা এবং পদ্মশ্রী, আগের বছর উনি পদ্মশ্রী পেয়েছেন, কথা বলবো ওনার সাথে। তবে চলুন আমার সঙ্গে চলে যাব সনাতন রুদ্রপালের, পদ্মশ্রী সনাতন রুদ্রপালের স্টুডিওতে। চলেছি প্রতিমা শিল্পী পদ্মশ্রী সনাতন রুদ্রপালের স্টুডিওতে। প্রতিমা শিল্পে তার হাতে খড়ি মাত্র 15 বছর বয়সে। তার বাবা এবং জ্যাঠাদের কাছ থেকে তার অনুপ্রেরণা, তারপর দীর্ঘ 5 দশকের পথ চলা। প্রতিমা শিল্পে তিনি হয়ে উঠেছেন সারা বিশ্বের কাছে সমাদৃত। তার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। 2024-এ পেয়েছেন ভারতের 4র্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী। আজ আমরা কথা বলবো সেই বিখ্যাত প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপালের সাথে এবং জেনে নেব তার এই দীর্ঘ পথ চলার গল্প। আপনারাও সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। জ্যাঠামশাইদের নাম হচ্ছে রাখাল পাল এবং নেপাল পাল, আর আমার বাবার নাম হচ্ছে মহেন্দ্র দল। এদের যৌথ কারবার ছিল এক সময়। যৌথ কারবারে আমরা তো যৌথভাবে আমাদের রাখাল প্ল্যান হচ্ছে কারবার হতো আর কি। আমরা যৌথভাবে তার সহযোগী ছিলাম তার। এবার ধরুন ওই কাজ করতে করতে, স্কুলে পড়ার সাথে সাথে কাজ করতে দেখতে কাজ করতে করতে না, এখানে নেশার মতো নেশা হয়ে যায়। বাবা এবং জেঠুর কাছ থেকে দেখতে দেখতে মানে আপনার এই শিল্পের গুরু কাকে আপনি বলবেন? আমার জ্যাঠামশাইও আছে, বাবা তো আছেই। আর জ্যাঠামশাই আমার জ্যাঠামশাই রাখাল পাল, নেপাল পাল দুই বলে, আর বাবা তো আছে। আর এনারা যেই স্টাইলে নিয়ে কাজ করতো সেই স্টাইলটা আমি এখনো বজায় রাখার চেষ্টা করি। আচ্ছা, তো এখন তো অনেক থিম প্রতিমা দেখা যাচ্ছে, তো আপনি সেই বলছেন কাকা এবং জেঠুর সেই যে লিগাসি, সেই যে পরম্পরা আপনি বজায় রেখেছেন, এটা কি চিন্তা ভাবনা থেকে আপনি বজায় রাখলেন? চিন্তা ভাবনা থেকে এখনো আমাদের বাংলায় আছে যে সাবিকেনার এখনো তো বিলুপ্ত হয়ে যায়নি। এখনো প্রায় 90% লোক এখন সাবিকেনা নাম পছন্দ, এখনো পছন্দ করে। যতই থিম আসবে, থিম তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু কন্টিনিউ যেটা লোকে চায় যে একটা মাস দেবী মূর্তি, সেইটা আমাদের কাছ থেকে পাবে। এবং থিম আজ আছে কাল নেই, কিন্তু দেবী মূর্তি আগামী দিনে ছিল, এখন আছে, আগামী দিনেও থাকবে। আপনি বলেন যে আপনি ভক্ত, আর আপনি শিল্পীর থেকেও বেশি করে আপনি একজন ভক্ত, তো সেই কারণেই আপনি এই বিষয়টা নিয়ে আমাকে যদি একটু কিছু বলেন। আপনার এই ভক্তি ভাবনা থেকেই কি মায়ের এই রূপদান? কারণ আপনার এই রূপ দেখেই তো আমাদের ভক্তির উদয় হয়। ভক্তি তো থাকতেই হবে, কারণ মায়ের রূপ যখন আপনার চিন্তা করা হয়, হ্যাঁ, তখন তার মধ্যে আমাদের মধ্যে ভক্তি না থাকলে সেই ভাবনা কিন্তু সমস্যা হবে না। মায়ের যখন চক্ষুদান হয়, সেই মায়ের সেই ব্যাপারটা যে মুখের যে আদরটা ভক্তি না কারণে সে আসে না।
লোকে হয়তো অনেক কিছু বলবে, সেটা কোনো ব্যাপার না। আমার মধ্যে ভক্তি থাকা দরকার। শিল্পী তো আছে, শিল্প চর্চা আছে, তার সঙ্গে ভক্তিটাও না থাকলে শিল্পী দেখবেন অনেক শিল্পী চোখ দিচ্ছে, মুখ দিচ্ছে, কিন্তু তার মধ্যে মনে হচ্ছে না যে প্রাণ আছে। আমাদের মুখগুলো দেখলে মনে হবে যে প্রাণ আছে, এবং মা দুর্গা কি মা লক্ষ্মী মা যে দেবতাই হোক না কেন স্বয়ং সে দাঁড়িয়ে আছে, এটা মনে হয়। আপনি কি পুরাণ মতে যেভাবে দেবীর রূপ বর্ণনা করা হয়েছে দেবী পুরাণে, বা সেই রূপকেই আপনি ধরে রাখার চেষ্টা করেন? মানে সেই অতুষী ফুলের মতো গায়ের রং বা স্বর্ণাভ সেই রূপটাই ঠাকুরের আপনার রংটা হয় আর কি, হলুদ রংটা। বাংলা দুর্গাতে যে হলুদ রংটা ব্যবহার হয় না, সেই হলুদ রংটা কিছু কিছু দুর্গায় ব্যবহার করা হয়। আর বেশিরভাগ দুর্গায় সেই অতিথি পুষ্পবর্ণ ও শিউলি ফুলের গোটা রংটাই দেওয়া হয়। এটাই মানে এমন একটা ব্যাপার, লোকের চাহিদাটা আছে। যেহেতু আপনার চোখে এখন, যদিও আপনাদের শিল্প সত্তা এই আপনি পদ্মশ্রী পেয়েছেন আগের বছরই, তো এই যে আপনার দীর্ঘ এত বছরের পথ চলা, তার মধ্যে আমার একটা প্রশ্ন মাথায় আছে যে এখনো কি আপনি মনে করেন যে আর্টিস্ট বা শিল্পীদের এই সমাজে যেভাবে যে মর্যাদা দেওয়া হয়, যারা শুধুমাত্র প্রতিমা শিল্পী, শুধুমাত্র প্রতিমা শিল্প নিয়েই যারা এত কাল কাজ করেছেন, তাদের কি সেই জায়গাটা আমাদের সমাজ দিচ্ছে? আপনার কি মত এতে? সেটা তো জনসাধারণেরই বলবে যে আমরা। আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে? পার্থক্য খুব একটা থাকে না, আমাদেরও যেরকম সম্মান অনেকেই করছে এখন, আগেও করতো, কিন্তু আর এমনি কালচার যারা আছে তাদেরও লোকে রেসপেক্ট এখনো করে, রেসপেক্ট, কিন্তু দুটোই কিন্তু ঠিক আছে, মানে কেউ অসম্মান করছে না, মানে আপনারাও সেই সম্মানটা পাচ্ছে। এখন আমার মধ্যে সম্মানটা দিচ্ছে না, সম্মানটা পাচ্ছে, কিন্তু আমরা এই আমাদের কাজের চাপে না সম্মানটা দিতে পারছি। যেহেতু আপনার পথ চড়া ক দশকে, মানে ক বছর ধরে আমি ধরুন 68, মোটামুটি 15 বছর বয়স থেকে মোটামুটি মানে হাতে তৈরি হয়ে গেছে। এখনো কোথাও ক্লান্তি আসে না? এই যে আমি দেখে চলেছি আসার পর থেকে আপনি কাজ করেই যাচ্ছেন, আপনার কোথাও মনে হয় না এতটা সময় পার হয়ে এতটা প্রেশার নিয়ে আপনি কাজ করেন, সেটা কোথাও একটু ক্লান্তি আসে না? প্রেশার তো নিয়েই নিয়েছি না, কাস্টমার থেকে অর্ডার নেওয়া মানে প্রেশার নিয়ে নেওয়া। মানে আপনার মনে হয় কোনো সময় যদি আপনাকে বলা হয় যে এক বছর আপনি একটু বিশ্রাম চান, তো সেই বছর আপনার মনের কেমন অবস্থা হবে, যেহেতু আপনি এত বছর ধরে কাজ করে যাচ্ছেন? খুবই বাজে লাগবে, কেন একটা নেশার মতো তো, সেই কারণে একটা বসে যেতে হয়, খুবই বাজে লাগে। মানে এটা ছাড়া, এটা আপনার প্রাণের এতটাই কাছে যে এটা ছাড়া আপনি অসম্পূর্ণ। আচ্ছা, আপনার পরম্পরা বা আগামী দিনের জন্য কারা তৈরি হচ্ছেন? মানে আপনার পরবর্তীকালে আপনি গুরু হিসেবে, মানে আপনার শিষ্য হিসেবে আমরা কাদের পাবো? এখন যারা কাজ করছে এর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, আপনার পরবর্তী প্রজন্ম বা আপনার ছেলে বা এনারা কি এই শিল্পের সাথে যুক্ত হচ্ছে? ছেলে তো এখন অন্য লাইনে চলে গেছে, এখন পরে ঘুরেও আসতে পারে, ঠিক নেই। মানে উনি কাজ জানেন না, শিখিয়েছেন? সেটাই খুব একটা মানে আইডিয়া থাকবে, রক্তের একটা থাকবে, তো সেই হিসাবে ফিরতে পারে, আবার নাও ফিরতে পারে। মেয়ে একটু ওনার চেষ্টা করছে এখানে থাকার জন্য, কাজকর্ম হওয়ার জন্য, দেখা যাক সেটা আগামী দিনই কথা বলবে। আর যেহেতু আপনার কি তার জন্য কোনো আক্ষেপ আছে? আপনার ছেলে যে মনে করছে যে এই শিল্পটা থেকে বাইরে গিয়ে আক্ষেপ তো থাকবে, উপায় নেই। এখনকার দিনে ছেলেরা বড় হলে তখন তাদের বাবা মার দায়িত্ব কিন্তু অনেকটা কমে যায়। তারা যেটা করবে সেখান থেকে যদি আমি জেনে আনি যে আমার এই কাজেই কর, আমার যেরকম বাচ্চাদের যারা বলে না এটাই কর, আমরা করেছি, আমার সাথে কোনো আছে। কিন্তু এখনকার ছেলেদের যদি বলি যে এটা যদি কোনো বাইচান্স
তার রাত জীবনে দেখা গেলো সে রাত্রি হচ্ছে, তখন বলে যে তুমি তো আমাদের জীবন লাইফটাই স্পয়েল করে দিল, আমি তো অন্য লাইনে চলে গেছিলাম, কিন্তু আমাকে দেখে কেন এই মুহূর্তে আনলে, সেই হিসাবে হয় আর কি। এই প্রজন্মে যারা প্রতিমা শিল্প নিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা যেন নয় ছয়ভাবে কাজ না করে কাজটাকে মনোমুখী যেন করে, যাতে দর্শক এবং তাদের ক্রেতা তারা কিনবে তারা যেন সন্তুষ্ট হয়, এটুকু বলবো। পদ্মশ্রী পাওয়ার পরে আমার শেষ প্রশ্ন এটাই, পদ্মশ্রী আপনি পেয়েছেন খুব স্বাভাবিকভাবে, এটা আপনি আপনার এই পদ্মশ্রী পাওয়ার পরে আপনার কি কাজের আরও কি কিছু অনেক প্রেশার এসেছে বা আরও কি পরিবর্তনটা এসেছে? পদ্মশ্রী পাওয়ার পরে লোকে আমাদের কাস্টমার আছে এবং দর্শক তারা কিন্তু তাদের আশা কিন্তু অনেক হাই হয়ে গেছে, তার ভাবছে যে পদ্মশ্রী মানে বিশাল কিছু করে দেখাবে, বিশাল কিছু আমরা পাবো, এই তাদের ভাবনার মধ্যে আছে। এখন আমরাও একটু চেষ্টা করি যতটা কষ্ট হয় করতে, যদি কিছু করা যায়, হ্যাঁ, কিন্তু কাজ করতে গেলে যে উপযুক্ত পারিশ্রমিক লাগে সেটা কিন্তু বর্তমান যারা কাস্টমার আছে, কমিটি আছে, তারা অনেকেই বোঝেন। মানে আপনার বক্তব্য হচ্ছে যে কাজ আপনারা যতটা পরিশ্রম এবং শিল্প সত্তা দিয়ে করে থাকেন, পরিশ্রমের থেকেও বড় কথা যে শিল্প সত্তাটা যেটার দ্বিতীয় অনুকরণ সম্ভব নয়, তো সেই তার মূল্য, সঠিক মূল্য পাওয়া যায় না। ঠিক আছে, এটা অনেক ধন্যবাদ। আর একটা কথা আপনার থেকে জানতে চাই যে এই যে দীর্ঘ এত বছর আপনি দেখছেন প্রতিমা শিল্পকে, আপনার চোখে ভালো দিক এবং খারাপ দিক, এটাই আমার একেবারে অন্তিম প্রশ্ন। হ্যাঁ, মানে এই যে আপনি দীর্ঘ ধরুন 5 দশকের 6 দশক আপনার পথ চলা, ভালো খারাপ বলতে আমাদের লাইনে যারা আগের শিল্পী ছিলেন তাদের ছেলেরা অনেকেই কিন্তু এই লাইন থেকে সরে গেছে, নতুন করে আবার কিছু কিছু ছেলে মেয়ে ঢুকছে এখন, কারণ মেয়েরাও ঢুকছে এখন এই কাজে, নতুন করে আবার তারা চিন্তা ভাবনা করে ঢুকছে, কিন্তু আবার যারা পুরনো হয়তো বাবা ভালো নামী শিল্পী ছিলেন তার ছেলে হয়তো এই লাইনে আসছেই না, এটা খারাপ দিক। এটা খারাপ দিক। আবার ভালো দিক, অন্য অন্য কাস্টের ছেলেরা তারা এটা ভালো মনে করে এই লাইনে ঢুকছে, সেটা আবার ভালো দিক। অনেক ধন্যবাদ মিঠু, আপনার সুস্থতা কামনা করি, এইভাবেই আপনি কাজ চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ পান্থজন কথা তরফ থেকে আপনাকে। আশা করি পদ্মশ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা শিল্পের সাথে যুক্ত হওয়ার এই দীর্ঘ পথ চলার কাহিনী আপনাদের ভালো লেগেছে। এই বছর অর্থাৎ 2025-এ তিনি কী ধরনের প্রতিমা তৈরি করছেন তা আমরা অবশ্যই আপনাদের দেখাবো পরবর্তী পর্বে। তার জন্য আপনাদের পান্থজন কথার সাথে থাকতে হবে। আর আপনারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আর আমাদের এই দ্বিতীয় পর্বে সনাতন জেঠু অর্থাৎ সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী সনাতন রুদ্রপালের প্রতিমাগুলো দেখার যদি আপনারা দেখতে ইচ্ছুক থাকেন তাহলে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানান। এবং আপনারা যদি আরও কোনো বিখ্যাত প্রতিমা শিল্পীর প্রতিমা দেখতে চান, তার স্টুডিওতে কী ধরনের প্রতিমা হচ্ছে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব তার স্টুডিওতে গিয়ে তার প্রতিমাগুলো আপনাদের দেখানোর। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। আর একটি বিষয় না বললেই নয়,
যে আজকে হয়তো ভিডিওতে একটু সাউন্ডের ডিস্টারবেন্স আপনাদের এসেছে, কারণ জেঠুর যে জায়গা, কাজের জায়গা, সেখানে একটু ফ্যান চলছিল, সেটা আমি বন্ধ করতে ইচ্ছে করেই বলিনি, কারণ তাতে তার কষ্ট হতে পারে। আমাদের সব সময় এই সমস্ত বিষয়ের আগে আমরা নজর দিই, যাতে যিনি শিল্পী এখন তাদের চরমে ব্যস্ততা, আর তার মতো সনাতন জেঠুর মতো শিল্পীদের তো অবশ্যই প্রচণ্ড এখন তারা ব্যস্ত, তো তাদের যাতে কোনো রকম কষ্ট না হয় সেই দিকটাও আমাদের নজরে রাখতে হয়। তাই অনিচ্ছাকৃত আপনাদের শুনতে কষ্ট হয়েছে আমি জানি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর পরবর্তী পর্বে নিশ্চিতভাবে আপনারা দেখতে পাবেন পদ্মশ্রী সনাতন রুদ্রপালের এই বছর অর্থাৎ 2025-এ তার কি প্রতিমা এখন তৈরি হচ্ছে সেগুলো। আর তার জন্য অবশ্যই পান্থজন কথার সাথে আপনাদের থাকতে হবে। আর সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। कटत नाही पिया कटत नाही तुम